বিসমিল্লাহির রহমানির রহিম। জুরানপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন মিয়া, সহকারী শিক্ষক, জুরানপুর করিমুন্নাসা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো 2020 সালে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, তবে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি অ্যাসাইনমেন্ট ভিত্তিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সেই আলোকে, ওই অ্যাসাইনমেন্টের আলোকে অধ্যায় ভিত্তিক, পাঠ ভিত্তিক আলোচনা করব। আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব, অর্থাৎ শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমেই দেখো, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর বাহ্যিক গঠন, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম টপিক হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর জন্মের শুরুতে বা সৃষ্টির শুরুতে ছিল অত্যন্ত গরম এবং উত্তপ্ত গ্যাসপিণ্ড। ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে সেই উত্তপ্ত গ্যাসপিণ্ড থেকে, গরম অবস্থা থেকে সেটা ধীরে ধীরে শীতল হয় এবং ঘনীভূত হয়। ওই ঘনীভূত হওয়া থেকেই একটা ভূত্বকের সৃষ্টি করে, যেটাকে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বলতে পারি। সে অভ্যন্তরীণ গঠনকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে দেখলে লক্ষ্য করো, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হচ্ছে ভূত্বক, দ্বিতীয়টি হচ্ছে গুরুমণ্ডল, তৃতীয়টি হচ্ছে কেন্দ্রমণ্ডল। ভূত্বক, যেটা 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত, মাটির উপরের অংশ থেকে নিচ পর্যন্ত 20 কিলোমিটার যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় ভূত্বক। যেটা যেটা কোনো কোনো জায়গায় 20 কিলোমিটার, আবার কোথাও বা 35 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখন ভূত্বকের সংজ্ঞাটা দেওয়া যায় এভাবে, যে ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাকে ভূত্বক বলা হয়। এই ভূত্বকের পুরুত্ব অন্যান্য মণ্ডলের পুরুত্ব থেকে অনেক কম, সেই জন্য এটা 20 থেকে 35 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসা যাক গুরুমণ্ডল। গুরুমণ্ডলটা দেখতেই পাচ্ছ, যে ভূত্বক থেকে মানে মাটির উপর থেকে 20 কিলোমিটার নিচ থেকে 2885 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট অংশটাকে বলা হয় গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলটা হচ্ছে সাধারণত ব্যাসল্ট শিলা নামের এক ধরনের শিলা দ্বারা গঠিত। এই অংশে ব্যাসল্ট ছাড়াও সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ রয়েছে। এই গুরুমণ্ডলটাকে আবার দুটি অংশে ভাগ করা হয়। একটা হলো ঊর্ধ্ব গুরুমণ্ডল, আর একটা হচ্ছে অধ গুরুমণ্ডল। তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলটা এবং অধ গুরুমণ্ডলটা, এই দুইটাকে দুই ভাগ করা হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল, দুই নম্বরটা হচ্ছে অর্ধ গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল। এই নিম্ন গুরুমণ্ডলে সাধারণত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড দ্বারা গঠিত। আর ঊর্ধ্ব গুরুমণ্ডলে থাকে সাধারণত লোহা ও ম্যাগনেসিয়াম। এজন্য এটাকে ব্যাসল্ট নামে অভিহিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখতে পাচ্ছি 3 নম্বর মণ্ডল, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলটা 3486 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই 3486 কিলোমিটার হবে গুরুমণ্ডলের নিচ থেকে। গুরুমণ্ডলের নিচ থেকে 3486 কিলোমিটার পর্যন্ত অংশকে বলা হয় কেন্দ্রমণ্ডল। ভূকম্পন তরঙ্গের সাহায্যে দেখা গেছে কেন্দ্রমণ্ডলের একটি তরল বহিরাবরণ আছে, যা প্রায় 2270 কিলোমিটার পুরুত্ব থাকে। তাহলে এই 3486-কে দুটি অংশে ভাগ করেছে। একটি হলো 2270 কিলোমিটার এবং আরেকটি অংশ হচ্ছে যেটা 1216 কিলোমিটার। এই দুইটার যোগফলই হচ্ছে 3486 কিলোমিটার। এই কেন্দ্রমণ্ডলে যে সকল উপাদান থাকে তার মধ্যে সবচেয়ে বেশি আছে লোহা, নিকেল, পারদ এবং সীসা। তবে লোহা এবং নিকেল এই কেন্দ্রমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু সহজ ভাষায় বলতেছি। মাটির উপর থেকে নিচের দিকে 20 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় ভূত্বক। এই ভূত্বক কোথাও 20 কিলোমিটার, আবার কোথাও 35 কিলোমিটার। 35 কিলোমিটার সাধারণত মহাদেশের তলদেশে অবস্থিত, বা সমুদ্রের তলদেশে 5 কিলোমিটার পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট থাকে।
এই ভূত্বকে সাধারণত সিলিকন অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যার জন্য এটাকে সিয়াল নামে অভিহিত করা হয়। সিলিকনের সি আর অ্যালুমিনিয়ামের কন, সেজন্য এটাকে সিলিকন দ্বারা বা সিয়াল বলা হয়। তারপরে দেখতে পাচ্ছি গুরুমণ্ডল যেটা হচ্ছে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তবে এটা হচ্ছে 20 থেকে 35 কিলোমিটার পর থেকে 2885 কিলোমিটার যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে তোমার গুরুমণ্ডল। তারপর দেখতে পাচ্ছি কেন্দ্রমণ্ডল, সেই কেন্দ্রমণ্ডলটা হচ্ছে গুরুমণ্ডল থেকে 2885 কিলোমিটার পর থেকে নিচের যে 3486 কিলোমিটার, সেই 86 কিলোমিটার পর্যন্তই হচ্ছে কেন্দ্রমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আসা যাক দ্বিতীয় পয়েন্ট, পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে শিলা এবং খনিজ এ দুটি উপাদান আছে। ভূত্বক সাধারণত শিলা দ্বারা গঠিত। শিলা বিভিন্ন ধরনের বিভিন্ন খনিজ মিশ্রণে সংগঠিত হয়। আমি আবার বলছি, শিলা এবং খনিজ। শিলা হচ্ছে প্রথমে খনিজটাকে আমি একটু বুঝিয়ে নেই। খনিজ হচ্ছে প্রাকৃতিক উপায়ে কতগুলো মৌলিক উপাদান যে যৌগ গঠন করে। প্রাকৃতিক উপায়ে কতগুলো মৌলিক উপাদান নিয়ে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় খনিজ। আর শিলা হচ্ছে কতগুলো খনিজের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে শিলা। এখন দেখা যাক খনিজ এবং শিলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে। প্রথমে, খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। শিলা গঠন করে কতগুলো খনিজ নিয়ে, আর খনিজ গঠিত হয় কতগুলো প্রাকৃতিক উপায়ে মৌলিক উপাদান নিয়ে। তারপরে পার্থক্যটা হচ্ছে খনিজ সমসত্ব অজৈব পদার্থ, আর শিলা অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, কিন্তু শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আজকে শিলা এবং খনিজের প্রকারভেদ একটু জেনে নিব। শিলা এবং খনিজকে শিলাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাটা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি বলেছি, এই পৃথিবীটা সৃষ্টির শুরুতে ছিল অত্যন্ত উত্তপ্ত এবং গ্যাসপিণ্ড। সেই উত্তপ্ত গ্যাসপিণ্ড ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে সে শীতল ও ঘনীভূত হয়, পরে একটা ভূত্বকের সৃষ্টি করে। এই আগ্নেয় শিলাটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির শুরুর ওইরকমই শিলা, যেটা প্রথম দিক দিয়ে অত্যন্ত উত্তপ্ত ছিল। সে ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে অন্যান্য কঠিন শিলায় পরিণত হয়। যেহেতু আগ্নেয় শিলা সৃষ্টির প্রথমেই সৃষ্টি হয়েছিল, সেজন্য সেটাকে প্রাথমিক শিলাও বলে। এই শিলায় কোনো স্তর নেই, সেজন্য এই শিলাকে বা আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলা হয়। এই শিলায় জীবাশ্ম থাকে না। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারি। প্রথমে এই শিলার বৈশিষ্ট্য হচ্ছে, এই শিলা যেহেতু জীবাশ্ম থাকে না, তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম জ্বালানি বা জীবাশ্ম নেই। আগ্নেয় শিলা অপেক্ষাকৃত ভারী, অনেক কঠিন এবং কম ভঙ্গুর, মানে খুব সহজে ভাঙে না। আর আগ্নেয় শিলাতে স্তর পড়ে না, সেই জন্য এই শিলাকে অস্তরীভূত শিলা বলা হয়। এখন জেনে নিব আগ্নেয় শিলাকে আবার কয় ভাগে ভাগ করা যায়। আগ্নেয় শিলা আবার দুই প্রকার: বহিজ আগ্নেয় শিলা এবং অন্তজ আগ্নেয় শিলা। বহিজ আগ্নেয় শিলাটা কি? ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ ম্যাগমা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহিজ শিলার সৃষ্টি করে। তারপরে অন্তজ আগ্নেয় শিলা, উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তাকে অন্তজ আগ্নেয় শিলা বলে। তাহলে বহিজ আগ্নেয় শিলাটা হচ্ছে জমাট বেঁধে সেটা উপরের দিকে চলে আসবে, সেটা হবে বহিজ আগ্নেয় শিলা। আর অন্তজ আগ্নেয় শিলা হচ্ছে যেটা জমাট বেঁধে নিচেই থাকবে, সেটা হলো অন্তজ আগ্নেয় শিলা। এখন দেখব শিলার দ্বিতীয় প্রকারভেদটা হচ্ছে পাললিক শিলা। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। এই পাললিক শিলা আগ্নেয় শিলা বিভিন্ন মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে
যে শিলা গঠিত হয় তাকে পাললিক শিলা বলে। এখন কোন কোন মাধ্যমে আগ্নেয় শিলাটা ক্ষয়প্রাপ্ত হয় একটু জেনে নেই। বৃষ্টির কারণে, বায়ুর কারণে, তুষার তাপের কারণে, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির কারণে আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ বা খণ্ড বিখণ্ড হয়ে যে শিলায় রূপান্তরিত হয় সেই শিলাকে পাললিক শিলা বলা হয়। আশা করি সবাই পাললিক শিলা কি বুঝতে পেরেছ। এখন এই পাললিক শিলার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিব। পাললিক শিলা স্তরীভূত, এটাতে স্তর পড়ে, এটা সাধারণত নরম হয়, হালকা হয় এবং খুব সহজেই ক্ষয়প্রাপ্ত হয় বা ভেঙে যায়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। এই শিলায় ছোট ছোট ছিদ্র থাকে। এখন দেখে নিব রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা নামটা শুনে বুঝতে পারছি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। তাহলে রূপান্তরিত শিলা হলো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা, এই দুইটা শিলা যখন রূপ পরিবর্তন করে নতুন একটা শিলায় পরিবর্তিত হয় বা নতুন একটা শিলায় গঠন করে তাকে রূপান্তরিত শিলা বলা হয়। ভূ আন্দোলন, অগ্নুৎপাত এবং ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া প্রভৃতির কারণে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা কি হয়? রূপান্তরিত হয়। এই রূপান্তরিত শিলার কিছু বৈশিষ্ট্য জেনে নেই। এই শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়, এতে জীবাশ্ম জ্বালানি দেখা যায় না। কোনো কোনো সময় রূপান্তর শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই শিলা এবং খনিজের বিষয়টি বুঝতে পেরেছ। এখন 3 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, আমরা জানি ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। আজ থেকে 100 বছর আগে ভূপৃষ্ঠ যেরকম ছিল আজকে সেরকম নেই। আবারও দেখা যাবে আজকে যেরকম আছে 100 বছর পরে ভূপৃষ্ঠের সেরকম থাকবে না। তার মানে ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, ভূপৃষ্ঠ পরিবর্তন হয়। যেমন নদী অবক্ষেপণের মাধ্যমে প্লাবন ভূমি গড়ে ওঠে। এখানে নদী অবক্ষেপণ একটা প্রক্রিয়া। ভূপ্রক্রিয়া তার কার্য সম্পাদনের জন্য নানা রকম প্রাকৃতিক শক্তির সাহায্য নেয়। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে ভূপৃষ্ঠের, এই পরিবর্তন সৃষ্টি হতে গিয়ে বা পরিবর্তিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন মধ্যাকর্ষণ শক্তি, ভূতাপীয় শক্তি এবং সৌরশক্তি। এই সমস্ত শক্তির সাহায্যে কী হয়? একটি ভূপৃষ্ঠের কোনো না কোনো পরিবর্তন সাধিত হয়। এখন জেনে নিব ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা হয়। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা হয়: ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন এবং ভূমিকম্প। ধীর পরিবর্তন হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটি উপাদান যদি ধীরে ধীরে পরিবর্তন হয়, ভূপৃষ্ঠের কোনো একটি উপাদান যদি ধীরে ধীরে পরিবর্তন হয় তাকে ধীর পরিবর্তন বলে। তারপরে আকস্মিক পরিবর্তন, ভূপৃষ্ঠের কোনো একটি উপাদান যদি হঠাৎ করে খুব দ্রুত বেগে পরিবর্তন হয় তাকে আকস্মিক পরিবর্তন বলে। যেমন পৃথিবীর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত ও গলিত অবস্থায় রয়েছে। এসব উত্তপ্ত বস্তুর মধ্যে তাপ ও চাপের পার্থক্য হলে ভূত্বকে যে আলোড়ন ঘটে তাকে ভূয়া আলোড়ন বলে। এই ভূ আলোড়নের কারণে পৃথিবীর কোনো না কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছি ভূমিকম্প। ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার প্রথমটি হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের কারণে পৃথিবীর বিভিন্ন অংশের পরিবর্তন ঘটে। একটি উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো একটি এলাকা এখন যে অবস্থায় আছে, ভূমিকম্পের পরে সেই এলাকাটা দেখা যাবে মাটি কোথাও নিচের দিকে চলে গেছে, কোথাও মাটি উপরের দিকে উঠে আসছে, কোথাও আগ্নেয়গিরি হচ্ছে, বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। এই কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। সাধারণত ভূমিকম্প হলো ভূমি মানে মাটি এবং কম্পন মানে কেঁপে ওঠা। ভূমিকম্প শব্দটির পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ভূমি কেঁপে ওঠা অথবা মাটি কেঁপে ওঠা। এখন কি কি কারণে মাটি কেঁপে ওঠে আমরা তার কারণগুলো জানব। আমরা আগেই জেনেছি ভূমিকম্পের প্রধান কারণ তিনটি। প্রথমে হচ্ছে পৃথিবীর উপরিভাগ কতগুলো ফলক বা প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে অগ্নুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূমিকম্প সৃষ্টি হয়। যখন একটি প্লেট অন্য একটি প্লেট থেকে সরে যায় তখন দেখা যায় ভূমিকম্প হয়। আবার যখন একটি প্লেট অন্য একটি প্লেট থেকে সরে গিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে তখন দেখা যায় ভূমিকম্প সংঘটিত হয়। এই 2টা কারণ হচ্ছে প্রধান কারণ। এই প্রধান কারণ ছাড়াও আরও কয়েকটি কারণ আছে যেটা অপ্রধান কারণ হিসাবে আলোচিত হয়। 1 নম্বর শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি।
কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। যেমন 1935 সালে বিহারে এবং 1990 সালে আসামে এই শিলাচ্যুতির কারণে ভূমিকম্প হয়েছিল। 2 নম্বর কারণ হচ্ছে তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে, ফাটল বা বাজের সৃষ্টি হলে সেখানে দেখা যায় ভূমিকম্প হয়। আর ভূমিকম্প হলে সেখানে ভূত্বকের পরিবর্তন ঘটে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূগর্ভস্থ বাষ্প। পৃথিবীর অভ্যন্তরে অত্যাধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাবে ধাক্কা দেওয়ার ফলে প্রচণ্ড ভূকম্প অনুভূত হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। যদি ভূগর্ভস্থ বা মাটির নিচে কখনো চাপটা বেড়ে যায় বা চাপটা কমে যায় তখন দেখা যায় ভূমিকম্প হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হিমবাহের প্রভাব। হঠাৎ করে যদি পর্বত থেকে হিমালয় পর্বত থেকে যখন বরফের টুকরো ভেঙে পড়ে তখন দেখা যায় সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ঠিক একই কারণে সুনামি কারণটি সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ হলো পোতাস্রোতের ঢেউ। সুনামির পানি সাধারণত নর্মাল পানির ঢেউয়ের থেকে একটু বেশি হয়, এই জন্য সেটাকে পোতাস্রোতের ঢেউ বলা হয়েছে, যেটা জাপান থেকে এসেছে। এই ঢেউটা সাধারণত বিশাল আকৃতির হয়ে থাকে। আমরা জানি যে সমুদ্রের মাঝে ঢেউটা সাধারণত একটু কম থাকে, কিন্তু সুনামি হলে সেই ঢেউটা অনেক বেশি হয়, আর কিনারায় এসে সেই ঢেউটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামির সৃষ্টি হয় তা এই মহাসাগরের আশেপাশে 14টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি করে। এখন জেনে নিব আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি ভূমিকম্পের সময় যখন একটি প্লেট আরেকটি প্লেটের সাথে সংঘর্ষিত হয় তখন দেখা যায় নিচ থেকে আগুনের স্তর থেকে আগুন উপরের দিকে উত্থিত হতে থাকে, সেই জায়গা থেকে আগ্নেয়গিরি হতে থাকে। আমরা এখনও অনেক আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি দেখি যেটার নিচ থেকে এখন পর্যন্ত সে আগ্নেয়গিরি হচ্ছে। আগ্নেয়গিরিকে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়: সক্রিয় আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি এবং সুপ্ত আগ্নেয়গিরি। প্রথমে জেনে নিব সক্রিয় আগ্নেয়গিরি কি। যেসব আগ্নেয়গিরির থেকে অগ্নুৎপাত এখনো বন্ধ হয়নি, তার মানে এখনো আগ্নেয়গিরি হচ্ছে, সেটাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। যেমন হাওয়াই দ্বীপের মাউনা লোয়া ও মাউনা কেয়া, এই 2টি আগ্নেয়গিরি এখনো সক্রিয় অবস্থায় আছে। তারপরে জেনে নিব সুপ্ত আগ্নেয়গিরি কি। যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক আগেই বন্ধ হয়ে গেছে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, এই আগ্নেয়গিরিটা বন্ধ আছে, তবে ভবিষ্যতে এটা আবার চালু হবে কি না, আগ্নেয়গিরি থেকে ওই আগ্নেয়গিরিটা থেকে অগ্নুৎপাত হবে কি না সেটা এখনও কেউ বলতে পারে না, সেজন্য সেটাকে সুপ্ত অবস্থায় আছে। মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিটা আর নেই, মারা গেছে বলা যায়, আর সেটা থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হবে না, সেটাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরির কারণে দেখা যায় ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের পরিবর্তন সংঘটিত হয়ে থাকে। আশা করি আজকের পাঠটি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।